সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অনলাইন শিক্ষা কার্যক্রমে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায় মহাকর্ষ তার একটা ছোট্ট এবং খুব সহজ টপিক নিয়ে এখানে আলোচনায় আসব। আমাদের টপিক হলো আজকের আলোচনার অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ, গ্র্যাভিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তোমাদের অলরেডি স্কুলে এই টপিকের উপরে ফিজিক্সে এবং তারও নিচের ক্লাসে জেনারেল সায়েন্সে এই টপিকের উপরে বেশ কিছু পড়া রয়েছে, ধারণা রয়েছে যে আমরা এখানে কোন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম তোমাদের এই অভিকর্ষ, এটার পরিচয় হয় নিউটনের মহাকর্ষ সূত্রের মাধ্যমে। নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা এই অধ্যায়েও এই টপিকের আগে এই অধ্যায়ে আলোচিত হয়েছে, সেখানে তোমরা সূত্রটা জানো যে আমাদের মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করছে এবং যে বল দ্বারা তারা আকর্ষণ করছে সেটাকে আমরা মহাকর্ষ বল বলি। এই মহাকর্ষ বল 4টা মৌলিক বলের মধ্যে অন্যতম এবং এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য মৌলিক বলগুলো থেকে এই বলকে স্বতন্ত্রতা বা স্বকীয়তা দেয়। ফর এক্সাম্পল, অপর একটি মৌলিক বল তড়িৎচুম্বক বল, তার সাথে যদি আমি মহাকর্ষ বলের তুলনা করি তাহলে প্রথমেই যে বিষয়টা আসে যে তড়িৎ বল বা চৌম্বক বল যেটাই বলি, এটা আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী দুটি হতে পারে, কিন্তু মহাকর্ষ বল এটা কখনো বিকর্ষণধর্মী হবে না। অর্থাৎ মহাবিশ্বের দুটি বস্তু একে অপরকে মহাকর্ষ বল দ্বারা বিকর্ষণ করছে, এটা এখন পর্যন্ত আমরা ঘটতে দেখিনি। তাহলে আমরা বলতে পারছি যে মহাকর্ষ বল এর অনেকগুলো ভৌত ধর্মের মধ্যে একটি হলো এটি সর্বদা আকর্ষণধর্মী। আর সেই আকর্ষণ বল, তার মান, সেটা গাণিতিকভাবে প্রথম আমাদের সামনে তুলে ধরেন বিজ্ঞানী নিউটন তার মহাকর্ষ সূত্রের মাধ্যমে। সেখানে তিনি যে সূত্র বিবৃত করেছেন তার গাণিতিক রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি। উনি বলছেন যে যদি ক্যাপিটাল এম এবং স্মল এম ভরের দুটো বস্তু পরস্পর থেকে আর দূরত্বে অবস্থান করে, তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল মহাকর্ষ বল তার মান এই সমীকরণ দ্বারা সংজ্ঞায়িত, F = G m/r², যেখানে ক্যাপিটাল জি এটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এবং এর মানটাও আমাদের জানা আছে 6.673 × 10⁻⁻11। এর পাশাপাশি বিজ্ঞানী নিউটন তার বলবিদ্যার আরেক অংশে যখন কোনো বস্তুর উপরে বল কার্যকর হয় তখন সেই বলের ক্রিয়ায় বস্তুর যে ত্বরণ ঘটে সেটাকে উনি ব্যাখ্যা করেছেন। তার এই সূত্রগুলো তোমরা তার সাথে পরিচিত, নিউটনের গতিসূত্র নামে তারা পরিচিত। মোট 3টি সূত্র রয়েছে, তার মধ্যে দ্বিতীয় সূত্রে উনি গাণিতিকভাবে ব্যাখ্যা করেছেন যে যখন কোনো এম ভরের বস্তুর উপরে এফ মানের বল ক্রিয়াশীল হয় তখন সেই বলের দিকে বস্তুর যে ত্বরণ অনুভূত হয় তার মানটা আমরা এই সমীকরণ দিয়ে ব্যাখ্যা করছি এবং এই সমীকরণটা করতে গেছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে। এখন প্রশ্ন হলো যে যদি এই যে বল, প্রযুক্ত বল বা বস্তু কর্তৃক অনুভূত বল, সেটা যদি কোনো যান্ত্রিক বা অন্য কোনো বল না হয়ে এই নিজেই মহাকর্ষ বল হয় বা পৃথিবীর আকর্ষণ অভিকর্ষ বল হয়, তখন সেটার ক্রিয়ায়ও সূত্র অনুযায়ী সে একটা ত্বরণ অনুভব করবে। তো যখন এই বলটা হয়ে যাচ্ছে অভিকর্ষ, তখন নিউটনের গতির দ্বিতীয় সূত্রে আমরা যে ত্বরণের সংজ্ঞা পাচ্ছি সেটাকে আমরা এ দিয়ে সূচিত না করে জি দিয়ে করছি, তখন জি হয়ে যাচ্ছে Fg/m, যেখানে অলরেডি এই Fg বা F মহাকর্ষ বল এটা আমরা এইভাবে নিউটনের মহাকর্ষ সূত্রে সংজ্ঞায়িত করেছি। তো এই দুটো সমীকরণকে যদি সমন্বিত করা হয় তখন জি এর এরকম একটা সমীকরণ আমরা পাই, G = G M/r²। এই গাণিতিক সমীকরণটা এটাও তোমরা জানো, তোমাদের এটা পড়ার আছে। আমরা অ্যাকচুয়ালি এই সমীকরণটা কেন আলোচনা শুরুতে নিয়ে আসলাম, কারণ আমরা আজকে এই জি এর শুধু গাণিতিক সংজ্ঞাই জানবো না, এর যে পরিবর্তন হয়, কি কি কারণে জি এর পরিবর্তন হয় সেটা নিয়েও আমরা আলোচনায় আসব। তো সেই আলোচনার শুরুতে আমার এই সমীকরণটা লাগবে, এটার উপর ভিত্তি করে আমরা সেই পরিবর্তনগুলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা দিব। তাহলে G = Gm/r²
এই সমীকরণ থেকে আপাতত আমাদের হাতে যে তথ্য রয়েছে তা হলো যে পৃথিবীর আকর্ষণ বলের দরুন কোনো বস্তু যে ত্বরণে তাড়িত হয় পৃথিবীর কেন্দ্রের দিকে, সেই ত্বরণের মান পৃথিবীর ভরের উপর নির্ভর করছে, বস্তুটি পৃথিবীর ভর কেন্দ্র থেকে কত দূরত্বে রয়েছে তার উপর নির্ভর করছে। উল্লেখ্য, এখানে বস্তু নিজে যে তাড়িত হবে তার ভরের কোনো ভূমিকা নেই, সে খুব ক্ষুদ্র ভরের হোক বা বৃহৎ আকৃতির কোনো বস্তু হোক না কেন, সূত্র বলছে, সমীকরণ বলছে যে সকল ভরের বস্তু একই ত্বরণে পৃথিবীর কেন্দ্রের দিকে তাড়িত হবে, কেন্দ্রের দিকে ধাবিত হবে। এবার আসা যাক যে এই যে ত্বরণটা, এটা কোনো বস্তুর ভরের উপর নির্ভর না করলেও তার কি আদৌ কোনো নির্ভরশীলতা আছে কিনা সে বিষয়ে। তাহলে আসা যাক কি কি বিষয়ের উপর অভিকর্ষজ ত্বরণ জি এর মান নির্ভর করে। আমরা এখানে জি এর উপর যে বিভিন্ন নিয়ামকের প্রভাব সেটা 4টা পয়েন্টে ভাগ করে আলোচনা করব। প্রথম যেটা সেটা হলো উচ্চতার প্রভাব, অর্থাৎ ভরকেন্দ্র থেকে বস্তুটি কত দূরত্বে অবস্থান করছে, সে কি ভূপৃষ্ঠে রয়েছে নাকি ভূপৃষ্ঠ থেকে আরও এইচ উচ্চতায় অবস্থান করছে, তার উপর নির্ভর করছে সেখানে সে কত ত্বরণ অনুভব করবে, কত ত্বরণে তার বেগ বৃদ্ধি ঘটবে। তো গাণিতিক ব্যাখ্যাটুকু আমি এখানে ইতিমধ্যে লিখে রেখেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবী পৃষ্ঠে জি এর যে মান সেটা এই সমীকরণ দিয়ে সংজ্ঞায়িত। আর আমি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় চলে যাব, যেটা এখানে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, পৃথিবীকে আমরা এখানে গাণিতিক সুবিধার জন্য, ম্যাথমেটিক্যাল সিম্পলিসিটির জন্য একটা সুষম গোলক হিসেবে কল্পনা করে নিয়েছি, যদিও আমরা জানি যে পৃথিবী প্রকৃত অর্থে সুষম গোলক নয়। তো যেহেতু এটি সুষম গোলক, তাহলে এর ব্যাসার্ধ আর আমি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নিয়েছি, তাহলে ভরকেন্দ্র থেকে বস্তুর দূরত্ব হলো r+h। এই উচ্চতায় বস্তু যে ত্বরণ অনুভব করবে সেটার সমীকরণ হলো এটা। সবই ঠিক আছে, শুধু এখানে দূরত্বটা r+h হয়েছে। তাহলে পৃষ্ঠে জি এর সমীকরণ এটা, এইচ উচ্চতায় জি এর সমীকরণ এটা। এবার আমি যদি এই দুটো সমীকরণের অনুপাত নেই, দ্বিতীয়কে প্রথম দিয়ে ভাগ করি, তাহলে g'/g এটা ইকুয়াল টু, আমার এখানে সমাধান করলে এরকম একটা এক্সপ্রেশন আসে, r/r+h হোল স্কোয়ার। এই পর্যন্ত এভরিথিং ইজ ওকে, সব কিছু ঠিক আছে। আমরা এটাকে ফার্দার সিম্পলিফিকেশনে নিয়ে যেতে চাই, তো সেই জন্য আমরা এখানে এই অনুপাতটাকে উল্টে নিব। কিভাবে? r/r+h হোল স্কোয়ার, এটাকে আমি যদি r+h/r এভাবে লিখতে চাই, তখন স্বাভাবিকভাবেই পাওয়ারটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এভাবে করে নেওয়ার সুবিধা হলো যে আমি এটাকে 1-h/r এইভাবে ভেঙে লিখতে পারছি, এবং পাওয়ার ঋণাত্মক -2। এইভাবে নেওয়ার পর এবার এটাকে আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে বিশ্লেষণ করব, ভেঙে নেব। দ্বিপদী উপপাদ্যের যে গাণিতিক ধারণা সেটা তোমরা এসএসসিতে কমপ্লিট করে এসছো, সো এটা নিয়ে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। হ্যাঁ, এই ধরনের কোনো রাশিকে আমরা কিভাবে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে ভেঙে লিখি সেটা তোমাদের জানা আছে। তো আমি সরাসরি যদি ফর্মুলা অনুযায়ী লিখতে চাই, সেক্ষেত্রে আমার 1+h/r টু দি পাওয়ার -2, তাহলে প্রথমে আসবে 1 প্লাস, তারপরে আসবে পাওয়ার, তারপরে আসবে h/r, এরপরে আসবে পাওয়ার -1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু h/r হোল স্কোয়ার। এভাবে এটা চলতে থাকবে। তো আমরা এখানে এরপরে যে h/r³ h/r টু দি পাওয়ার 4 এই যে আরও উচ্চ ঘাত সম্পন্ন রাশিগুলো আসবে, সেগুলোকে আমরা উপেক্ষা করব। কেন? কারণ এই h
যেটা এখানে নিয়েছি সেটা আর এর তুলনায় পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অতি ক্ষুদ্র। আমি যদি একটা বস্তুকে পৃথিবী থেকে 10 মিটার, 100 মিটার বা 1 কিলোমিটার উচ্চতায় নেই বা 10 কিলোমিটার উচ্চতায় নিয়ে সেখানে আমি যদি তার ত্বরণ পর্যবেক্ষণ করি, তাহলে সেই 10 কিলোমিটার এই পৃথিবীর যে ব্যাসার্ধ তার তুলনায় খুবই নগণ্য। আর আমরা জানি যে এই ফ্র্যাকশনটা, এটার এইচ যদি ছোট হয়ে যায় আর এর তুলনায়, তাহলে এটা লেস দেন 1 হচ্ছে। আর এই 1-এর থেকে ক্ষুদ্র, ধরো যে আমি এখানে অনুপাত পেলাম কথার কথা 0.5, তাহলে এই 5কে তুমি যদি স্কোয়ার করো তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে কত, 0.25। ধরো এটা হলো 0.25, এটাকে যদি স্কোয়ার করো তাহলে এটা হয়ে যাচ্ছে 0.0625, যেখানে এটা কিন্তু 0.5, 0.25, 0.25 মানে কি, উচ্চতা ব্যাসার্ধের 1/4। আমরা অত উচ্চতায় নিচ্ছি না এটা, বরং এটা দেখা যাচ্ছে যে এটা অনেক কম, 0.00001 এই ধরনের। তো এটা এখানে দেখানোর উদ্দেশ্য হলো যে যখন এই 1-এর চেয়ে ক্ষুদ্র সংখ্যাকে স্কোয়ার করব, কিউব করব, টু দি পাওয়ার 4 করব, তখন এটা আরও ছোট হয়ে যায়। আলটিমেটলি এখানে যে হায়ার ডিগ্রি যে টার্মগুলো রয়েছে এগুলো আমরা নগণ্য হিসেবে বাদ দিয়ে শুধু এই অংশটুকুকে আমরা বিবেচনায় নিয়ে আমরা যদি এখন এখানে ফাইনাল ইকুয়েশনটাকে দাঁড় করাই, তাহলে এটা এরকম একটা ইকুয়েশন হয় যে এইচ উচ্চতায় ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, সেটা 1 - 2h/r ইন্টু পৃষ্ঠে যে জি এর মান তার গুণফল। এই সমীকরণটা, এটা একটা তাত্ত্বিক বিশ্লেষণ মাত্র। এটা দিয়ে তোমাদের যে গাণিতিক সমস্যাগুলো তোমরা প্র্যাকটিস করো, সমাধান করতে গেলে এই ইকুয়েশনটা তোমরা ব্যবহার করবে না। কেন? কারণ এখানে আমরা অনেক কিছু বাদ দিয়েছি, অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। এখানে পৃথিবীকে আমরা তার প্রকৃত আকার বিবেচনা করিনি, সুষম গোলক হিসেবে নিয়েছি। সো এখানে অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন রয়েছে। আলটিমেটলি এই সমীকরণ আমাকে একটা নির্দিষ্ট উচ্চতায় জি এর যে মান দিবে সেটা প্রকৃত মান থেকে কিছুটা বিচ্যুতি দেখাবে, প্রকৃত মান দেখাবে না। প্রশ্ন হলো যে তাহলে আমরা অঙ্ক করার সময় যদি এইচ উচ্চতায় জি এর মান নির্ণয় করতে হয় তাহলে কোন সমীকরণ ব্যবহার করব? ওই যে শুরুতে যে সমীকরণ ছিল আমাদের, এই সমীকরণটাতে সরাসরি বের করব। প্রশ্ন হলো যে তাহলে এইটাই যদি আমার কাজ হয়ে যায় তাহলে আমার এত কষ্ট করে এখানে আসার দরকার কি? এটা দিয়ে আমি কি করব? শুরুতেই বলেছি এটা একটা তাত্ত্বিক বিশ্লেষণ মাত্র। অর্থাৎ তোমাকে যদি তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করতে বলে, কোনো অঙ্ক করতে বলিনি আমি তোমাকে বলেছি যে পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতার সাথে জি এর মান কিভাবে পরিবর্তিত হয় সেটা বিশ্লেষণ করো। তুমি কিভাবে করবে? এই হলো তার ধারাবাহিকতা। গাণিতিকভাবে আমরা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে ফাইনালি আমাদের হাতে একটা অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন আসে, যেটা হলো এরকম, জি প্রাইম ইকুয়ালস টু 1 - 2h/r ইন্টু জি। এবং এটা আমরা পরবর্তীতে এটাতে আবারও ফিরে আসবো, এটা আরও ব্যাখ্যা আছে। ওকে, তো আপাতত এই উচ্চতা ক্রিয়াটা আমি এখানে শেষ করছি। এরপরে আমি চলে যাচ্ছি দ্বিতীয় যে নিয়ামকটি যেটার উপর জি এর মান নির্ভর করে সেটাতে। দ্বিতীয় যে নিয়ামক বা ফ্যাক্টর যার উপরে জি এর মান নির্ভর করছে সেটা হলো পৃথিবী পৃষ্ঠ হতে যদি আমরা ভূগর্ভে যাই, বিভিন্ন গভীরতায় জি এর মান বিভিন্ন পাওয়া যাবে বা পাওয়া যায়। আমরা যদি সমুদ্রপৃষ্ঠ হতে সমুদ্রের গভীরে যাই তখন জি এর মান হ্রাস পায়। তাহলে এটা হলো আরেকটা ফ্যাক্টর, সেটাই আমরা এখন এখানে গাণিতিকভাবে আলোচনা করব। তো আবারও আমরা গাণিতিক আলোচনার সুবিধার্থে পৃথিবীকে একটা সুষম গোলক হিসেবে বিবেচনা করে নিয়েছি এবং সেই গোলকের পৃষ্ঠ হতে আমরা এখানে পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অবস্থান করছি। সেখানে জি অভিকর্ষজ ত্বরণ কত সেটা এখন আমরা গাণিতিকভাবে নির্ণয় করব, বিশ্লেষণ করব। এই বিশ্লেষণের শুরুতেই আমি ছোটোখাটো একটা স্কিপ করব, স্কিপটা অনেক বড়। সেটা হলো শেল থিওরেম, শেল তত্ত্ব বলে একটা তত্ত্ব রয়েছে। যেই তত্ত্ব, তার মূল কথা হলো যে তুমি যখন এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ জি এর মান নির্ণয় করছো তখন এখানে এই
এইচ গভীরতার এই এইচ বেল্টের মধ্যে পৃথিবীর যে ভরটুকু রয়েছে, এই যে এই ভরটা, এই ভরটা জি এর মানের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবে না। কোনটুকু পালন করবে? পালন করবে এই ভিতরে যে আর মাইনাস এইচ অংশটুকু রয়েছে, এটা পালন করবে। তাহলে আমি যখন এইচ গভীরতায় অবস্থান করছি তখন আমার জি এর সমীকরণে যে ভর ব্যবহৃত হবে সেটা হলো এই অংশটুকুর ভর, এইটুকুর। আর যখন আমি পৃষ্ঠে অবস্থান করছিলাম তখন এই পুরো ভরটাই বিবেচনায় নেওয়া হয়েছিল। তাহলে এটা কোথা থেকে আসছে? এটা শেল তত্ত্বের মতামত অনুযায়ী, এটা তার গাণিতিক বক্তব্য। ওকে, সেটাকে আমরা রেফারেন্স হিসেবে নিয়ে এখন আমরা প্রথমেই জি এর যে সমীকরণ ছিল জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, সেটাকে একটু মডিফাই করে নিব। জিএম বাই আর স্কোয়ার, এটা ছিল পৃষ্ঠে জি এর সমীকরণ। এখানে পৃথিবীর যে ভর, সেই ভরটাকে আমরা পৃথিবীর ঘনত্ব ইন্টু পৃথিবীর আয়তন এভাবে লিখতে পারি। আর যেহেতু এটা একটা সুষম গোলক ধরে নিয়েছি, সেই গোলকের আয়তন হবে 4/3 পাই আর কিউ। তার সাথে আমি ঘনত্বকে গুণ করছি, তাহলে আমি পৃথিবীর ভরকে ইন টার্মস অফ ডেনসিটি অফ আর্থ সেই এক্সপ্রেশনটা পাচ্ছি। সেটাকে আমি যদি এখন এই ইকুয়েশনে বসাই, জি এম বাই আর, এটা এম এর জায়গায় বসেছে, তাহলে জি ইকুয়ালস টু 4/3 পাই রো জি আর, এই এক্সপ্রেশনটা পাই আমরা। তাহলে আমাদের আগের ইকুয়েশন ছিল জিএম বাই আর স্কোয়ার, এটা এখন চলে আসলো 4/3 পাই রো জি আর, এটা। এবার আসো এইচ গভীরতায়। যখন এইচ গভীরতায় চলে যাব তখন আমার এই অংশটুকুর ভরকে বিবেচনায় নিতে হবে। আমি এটার ভর এম প্রাইম ধরলাম, মোট ভর এম, আর এই ভিতরের অংশটুকুর ভর হলো এম প্রাইম। যদি এম প্রাইম ধরি তাহলে এই ভিতরের অংশটুকুর ভর এম প্রাইম, এটার সমীকরণ কি হবে? ঠিক আগের মতোই, পৃথিবীর যে গড় ঘনত্ব রো, তার সাথে আমি গুণ করব ওই অংশটুকুর আয়তন। তাহলে সেই আয়তনের সমীকরণ কি হবে? এখানে 4/3 পাই, আর এই ব্যাসার্ধ কত? আর মাইনাস এইচ, সেটার হোল কিউব। হ্যাঁ, তাহলে এখানে আমি সেটাই লিখেছি, এম প্রাইম ইকুয়াল টু 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব ইন্টু পৃথিবীর ঘনত্ব। এখন এই এম প্রাইমকে আমি যখন জি এর সমীকরণে ব্যবহার করব তখন এই গভীরতায় আমার জি এর মানটা কত তার সরাসরি সমীকরণ বের হয়ে যাবে। তাহলে সেটা কত হবে? সেটাকে আমি জি ডাবল প্রাইম ইকুয়াল টু, এখানে মানগুলো বসিয়েছি, আমি এগুলো ইন ডিটেল ব্যাখ্যায় যাচ্ছি না, তুমি এটা ভিডিওটা পজ করেও স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। আমি এখানে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনগুলো করে রেখেছি যাতে তুমি বুঝতে পারো। সবশেষে আমার এখানে যে ইকুয়েশনটা আসছে জি ডাবল প্রাইম ইকুয়ালস টু 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস এইচ, ওখানে এসছে পাই রো জি আর, এখানে আসছে পাই রো জি ইন্টু আর মাইনাস এইচ। তো একইভাবে আমাদের স্টেপ একই রকম, আগে আমরা জি আর জি প্রাইমের অনুপাত নিয়েছিলাম, এখন আমরা পৃষ্ঠে জি এর মান আর এইচ গভীরতায় যে জি এর মান, এই দুটোর অনুপাত নিব। তাহলে সেই অনুপাতটা নিলে কি দাঁড়ালো জি ডাবল প্রাইম বাই জি ইকুয়াল টু, উপরে জি ডাবল প্রাইমের ইকুয়েশন, নিচে জি এর ইকুয়েশন, সলভ করে 1 মাইনাস এইচ বাই আর। উল্লেখ্য, আগের বার আমরা যখন উচ্চতা ক্রিয়া নিয়ে আলোচনা করেছি সেখানে দেখেছো যে এখানে একটা দ্বিপদী উপপাদ্যের প্রয়োগ এসেছিল এবং সেখানে আমরা উচ্চতম যে ঘাতের রাশিগুলো রয়েছে সেগুলো পরিহার করেছিলাম। এখানে কিন্তু সেই ধরনের কোনো কিছু উপেক্ষা করা হচ্ছে না। তার মানে এই অনুপাতটা এটা এক্স্যাক্ট, এটা যথাযথ, এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন নেই। হ্যাঁ, ফাইনালি আমি পাচ্ছি জি ডাবল প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। দ্বিতীয়ত, ওখানে বলেছিলাম যে এখানে যে জি প্রাইমের ইকুয়েশনটা ওখানে পেলাম উচ্চতায়, সেটাকে আমি ম্যাথ করার সময় অ্যাভয়েড করতে বলেছি। এখানে জি ডাবল প্রাইমের জন্য যে ইকুয়েশনটা পাচ্ছি সেটাকে আমরা ম্যাথে ব্যবহার করতে পারবো কিনা? পারবো, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তুমি এটা দিয়েও করতে পারবে, আবার তুমি যদি বলো স্যার আমি এটা দিয়ে করবো, কিংবা দেখা গেলো যে অঙ্কের মধ্যে তোমার যে ইনফরমেশনগুলো আছে তাতে তুমি এটা ইউজ করতে পারছো না, তোমাকে ওখানে যেতে হচ্ছে, তুমি ওটা দিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই, যেটা ইউজ করো ইটস ওকে। তাহলে গভীরতার সাথে জি এর মানের পরিবর্তনের সমীকরণ হলো এটা। এই সমীকরণে আমি যদি এইচ ইকুয়াল টু আর বসাই, অর্থাৎ আমি এই গর্ত খুঁড়তে খুঁড়তে পৃথিবীর কেন্দ্রে চলে গেছি, যখন পৃথিবীর কেন্দ্রে অবস্থান করছি তখন আমার
এই গভীরতাটা এইচ এর মান আর এর সমান হয়ে যাবে, তখন তোমার এই ইকুয়েশনে দেখো জি ডাবল প্রাইম এটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এই ইকুয়েশন বলছে যে কেন্দ্রে জি এর মান 0, অর্থাৎ আমরা পৃথিবীর যে মহাকর্ষ ক্ষেত্র রয়েছে সেটার বাইরে গেলে আমাদের যে অনুভূতি কাজ করবে, পৃথিবীর কেন্দ্রে গেলেও ঠিক একই অনুভূতি হবে, আমরা ওজনহীনতায় ভুগব। এই ছিল সেকেন্ড ফ্যাক্টর। এরপরে আমরা আসি থার্ড ফ্যাক্টরে। থার্ড যে ইফেক্ট জি এর উপর রয়েছে, যার কারণে জি এর মান তার প্রকৃত মান থেকে ভিন্নতায় আসে, সেটা হলো পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর দুই ধরনের ঘূর্ণন রয়েছে, একটা হলো তার নিজ অক্ষের সাপেক্ষে, যেটাকে আমরা ডায়াগোনাল মোশন বলছি, আহ্নিক গতি, আরেকটা হলো সূর্যের চারদিকে বার্ষিক গতি। হ্যাঁ, তো নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবী যখন ঘূর্ণায়মান রয়েছে, তখন তোমরা চ্যাপ্টার 4 সেখানে বৃত্তীয় গতি পড়েছ। বৃত্তীয় গতির ক্ষেত্রে যে বলগুলো কাজ করে সেগুলোর সম্পর্কে সেখানে আলোচনা রয়েছে একটা টপিকে, এবং সেখানে বলা হয়েছে যে যখন কোনো বস্তু বৃত্তপথে ঘূর্ণায়মান থাকে তখন সেখানে তোমার সর্বোচ্চ 3টা বলের উপস্থিতি থাকতে পারে বলবিদ্যার সংজ্ঞা অনুযায়ী। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে ওই বৃত্তপথের স্পর্শ বরাবর স্পর্শক বল, আর আরেকটা হলো তোমার কেন্দ্রবিমুখী বল। হ্যাঁ, এছাড়াও এখানে টর্ক আছে, ওই বস্তুটা যদি কোনো মহাকর্ষ ক্ষেত্রে অবস্থান করে তাহলে সেখানে মহাকর্ষ বলের উপস্থিতি আছে। ইন জেনারেল আমি যদি খুব সিম্পলিফাইড ওয়েতে চিন্তা করি, তো এই যতগুলো বল কার্যকর রয়েছে তার মধ্যে একটা বল সবসময় থাকবে, অন্যগুলো থাকুক বা না থাকুক। সেটা হলো তোমার কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী, এরা লিঙ্কড একটা একটার সাথে। কেন্দ্রমুখী সৃষ্টি হলে কেন্দ্রবিমুখী সৃষ্টি হতে হবে। তো যখন কোনো বস্তু এইভাবে বৃত্তপথে ঘূর্ণায়মান থাকে তখন যে কেন্দ্রবিমুখী বলটা কাজ করে, সেই বলটা তোমার পৃথিবীর আকর্ষণ বলের ক্রিয়াকে কিছুটা কমিয়ে দেয়। এর কারণে তোমার যে ত্বরণ অনুভূত হওয়ার কথা ছিল সেটার থেকে কিছুটা কম ত্বরণ অনুভূত হয়। দেখা যাক এখানে বিশ্লেষণে, ধরো পৃথিবীর বিষুবীয় রেখা বরাবর এখানে একটা বস্তু অবস্থান করছে। সো এই বস্তুটা যে বৃত্তপথে ঘূর্ণায়মান থাকবে পৃথিবীর আহ্নিক গতির সাথে সাথে, অর্থাৎ পৃথিবী একবার ঘুরে আসলো তার অক্ষের সাপেক্ষে, বস্তু কিন্তু গতিশীল নয়, সে ভূপৃষ্ঠে স্থির অবস্থায় রয়েছে, কিন্তু সেও কিন্তু পৃথিবীর সাথে সাথে একবার ঘুরে আসলো। তো তখন এর যে কেন্দ্রবিমুখী বল অনুভূত হবে সেটা হলো এফ সি ইকুয়াল টু ওই বস্তুটার ভর, এটা ভর ধরলাম এম, হ্যাঁ, এম বি স্কোয়ার বাই আর, অর্থাৎ এই বৃত্তপথের ব্যাসার্ধ। সেই ব্যাসার্ধটা কত হবে? পৃথিবীর ব্যাসার্ধের সমান, কারণ আমরা একেবারে পৃথিবীর এই গোলকের ঠিক অর্ধেক বরাবর অবস্থান করছি। এই বলটা এটা ব্যাসার্ধ বরাবর এইদিকে কাজ করবে বস্তুর উপরে, এদিকে এফসি কাজ করছে। আর পৃথিবীর যে আকর্ষণ বল, অভিকর্ষ বল, সেটা এই বস্তুর উপরে কেন্দ্র বরাবর এদিকে কাজ করবে, এদিকে কাজ করবে। এটা হলো এফ জি। তাহলে অবশ্যই এই দুটার মধ্যে অবশ্যই এফ জি কে বড় হতে হবে, নাহলে তো বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে আকাশের দিকে চলে যাবে, এরকম তো আমরা দেখি না, তাই না? তার মানে এফ জিটা এখানে বড়। সো এফ জি মাইনাস এফ সি, এটা হলো তার উপরে মোট বল, নিট বল। এই বলটার কারণে ওখানে যে ত্বরণটা অনুভূত হবে সেটাকে আমি ধরছি এখানে এম জি ট্রিপল প্রাইম, এভাবে ধরলাম। সেটা ইকুয়ালটা কী হবে? তাহলে এফ জি এখানে আমি এক্সপ্রেশনটা নেই, ওই যে জি এম এম বাই আর স্কোয়ার, এইভাবে। আর এর পাশে এফ সি, এটা হলো এম বি স্কোয়ার বাই আর। সেখান থেকে তুমি যদি কমন নাও তাহলে দেখো জি এম এম বাই আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই আর, এরকম একটা এক্সপ্রেশন আসে। আর সেটা ইকুয়াল টু এ পাশে হচ্ছে এম জি প্রাইম। তাহলে এখান থেকে পরবর্তীতে তুমি যদি এই জি এমটাকে কমন নিয়েছি এম, আর এখানকার
এম জি ট্রিপল প্রাইম, তো এটা কেটে দিলাম, তাহলে তোমার এখানে আস্তে আস্তে এটা আসে জি ট্রিপল প্রাইম ইকুয়াল টু জি, এখানে সামথিং আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চলে। কিন্তু সব বস্তু যে বিষুবীয় অঞ্চলে থাকবে এমন কোনো কথা নেই, পৃথিবী পৃষ্ঠে যে কোনোখানে তার অবস্থান থাকতে পারে। তো সেটা ব্যাখ্যার জন্য আমরা এখন জেনারেল একটা কেসে যাই। সেটা হলো কি, সেটা হলো যে পৃথিবী পৃষ্ঠে ল্যামডা অক্ষাংশে এখানে এই বস্তুটা আছে পি অবস্থানে থেকে এই ঘূর্ণন ক্রিয়ার কারণে তার জি এর মান কতটুকু পরিবর্তিত হলো সেটা আমরা এখন বিশ্লেষণ করব। তাহলে পি বিন্দুতে যে বস্তু রয়েছে তার পৃথিবীর আহ্নিক গতি দরুন যে বৃত্তীয় গতি, সেই বৃত্তীয় গতির যে বৃত্তপথ, সেই বৃত্তপথের ব্যাসার্ধ হলো এটা। এটা কিভাবে পেলাম? এই যে এপিএফ, এই ত্রিভুজটা নাও। হ্যাঁ, এটা হলো এ, এটা হলো পি, এটা হলো ও, এপিও ত্রিভুজ। এখানে আমরা ল্যামডা অক্ষাংশ নিয়েছি, তাহলে এটা ল্যামডা হলে এটাও ল্যামডা হবে, একান্তর কোণ। আর এটা ল্যামডা হলে তোমার এটা হলো ভূমি, এটা লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে এই কেন্দ্র থেকে যত রেখাই টানবো সবই তো ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ আর। তো এটা হলো আর, আর এটা হলো আমার বৃত্তপথের ব্যাসার্ধ, এটাকে স্মল আর ধরলাম। তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কস ল্যামডা। সেখান থেকে আর ইকুয়াল টু পাচ্ছি আর কস ল্যামডা। হ্যাঁ, সেটা এখানে সরাসরি লিখেছি আমি, যে সে যে বৃত্তপথে ঘূর্ণায়মান রয়েছে পৃথিবীর সাথে সেটা হলো আর কস ল্যামডা। ওকে, এবার এই ব্যাসার্ধে ঘূর্ণায়মান থাকা অবস্থায় তার যে কেন্দ্র বিমুখী বল সেটা হবে কি, সেটা হবে এই বৃত্তপথের ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। তার মানে এই যে এটা এখানে এই যে দেখতে পাচ্ছ এফসি, এটা হলো এই বরাবর তার কেন্দ্র বিমুখী বলটা কাজ করছে। আর পৃথিবীর আকর্ষণ কোন দিকে কাজ করছে? পৃথিবীর আকর্ষণ কাজ করছে এইদিকে, কেন্দ্রের দিকে সবসময়। তাহলে এই বল দুটো এরা কিন্তু সরাসরি পরস্পর বিপরীতমুখী না, এখানে একটা নির্দিষ্ট কোণে আছে। সো ওখানে যেমন আমি আগে সরাসরি এফ জি থেকে এফ সিকে বিয়োগ করে দিয়েছিলাম কারণ বল দুটো বিপরীতমুখী ছিল, এখানে কিন্তু সেরকম না। এখানে কি, এখানে এরা একটা নির্দিষ্ট কোণে আছে, সেই কোণটা বিবেচনায় রেখে আমরা যদি এখন এই এফ সিকে আমরা এই ল্যামডা কোণে তার একটা উপাংশ নেই, তাহলে সেই উপাংশটা হবে এফ সি কস ল্যামডা, যেখানে এফ সি এর এক্সপ্রেশন অলরেডি আমাদের হাতে আছে। তাহলে এখন এই উপাংশটা, এটা তোমার এই পাশে যে এফ জি তার বিপরীতে কাজ করছে। তাহলে আমাদের এফ এর ইকুয়েশন এখানে অলরেডি আছে। এখানে আমরা এফ, এখানে এফ সি এর ল্যামডা উপাংশে যেটা সেটাও আছে, এম ওমেগা স্কোয়ার আর, এটা আরেকটা সমীকরণ, এটা দিয়ে আমরা লিখেছি দুটো ইকুয়েশন এফ সি। একটা হলো এফ সি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, আরেকটা হলো এম, দুইভাবে লেখা যায়। হ্যাঁ, এগুলো চ্যাপ্টার 4-এ আছে তোমাদের। তো সেইটা এখানে বসানোর পর আমাদের এখানে এটা হলো ওই ল্যামডা অক্ষাংশে অবস্থানরত বস্তুর উপর ক্রিয়াশীল মোট বল। হ্যাঁ, তো এইটা ইকুয়াল টু আমি এখন বলছি ল্যামডা অক্ষাংশে জি বা ত্বরণ ইন্টু এম, এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লিখছি, গতির দ্বিতীয় সূত্র। তাহলে এম জি ল্যামডা ইকুয়াল টু এটা মাইনাস এটা করার পরে আমরা সলভ করি, ফাইনালি যেটা পাচ্ছি, আমরা ফাইনালি যেটা পেলাম সেটা হলো এই ইকুয়েশনটা, জি ল্যামডা ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, যেখানে এই জি এম বাই আর স্কোয়ার এটাকে যদি আমরা এইভাবে না লিখে, এটা তো অ্যাকচুয়ালি জি এর সমীকরণ, পৃষ্ঠে জি এর মানের, যদি লিখি তাহলে জি ল্যামডা ইকুয়ালস টু জি পৃষ্ঠে ত্বরণের মান বিয়োগ ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, এরকম একটা ইকুয়েশন আসে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী পৃষ্ঠে বিভিন্ন অবস্থানে যে জি এর মান সেটা প্রকৃত মান থেকে সবসময় এতটুকু কম, এবং এটা সর্বোচ্চ হচ্ছে কোথায়, বা এই যে যেইটুকু কম সেটা কিসের উপর নির্ভর করছে? পৃথিবীর যে কৌণিক বেগ, হ্যাঁ, তার অক্ষের সাপেক্ষে
সেটা তো ফিক্সড, কারণ এটা যদি ফিক্সড না হতো তাহলে একদিন হতো 22 ঘন্টায়, একদিন হতো 24 ঘন্টায়, কিন্তু আমরা সবসময় দেখছি যে এটা একটা নির্দিষ্ট সময় নেয় একটা দিন সম্পন্ন করতে। তাহলে ওমেগা এটা ফিক্সড। পৃথিবীর ব্যাসার্ধ এটা যেহেতু সুষম গোলক ধরে নিয়েছি, এটা ফিক্সড। বাকি থাকছে এই ল্যামডাটা। এই ল্যামডা তোমার বিষুবীয় অঞ্চলে 0, মেরু অঞ্চলে 90 হয়ে যাচ্ছে। তাহলে এইখানে ল্যামডাটা পরিবর্তনশীল। সো ল্যামডার মান যখন 0 কসের মান সর্বোচ্চ, এবং ল্যামডার মান যখন 90 কসের মান সর্বনিম্ন, সেই হিসাবে আমরা বলতে পারি যে যদি বিষুবীয় অঞ্চলে চলে যাচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি, এবং সেখানে জি এর মান এতটুকু কমছে, ওমেগা স্কোয়ার আর এতটুকু হ্রাস পাচ্ছে। আমরা যখন মেরু অঞ্চলে যাব তখন সেখানে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এবং জি এর মান আর পৃষ্ঠের জি এর মান একই থাকছে। অর্থাৎ মেরু অঞ্চলে বা পৃথিবীর ঘূর্ণন অক্ষ বরাবর ভূপৃষ্ঠে কোনো অংশে জি এর মান অপরিবর্তনশীল থাকছে। তাহলে এই পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া যেটা থার্ড ইফেক্ট, সেটার মেরু অঞ্চলে কোনো প্রভাব নেই। এই প্রতিপাদনগুলো তো মোটামুটি সব বইয়েই দেওয়া আছে, সেটা পড়ে তোমার অনুধাবন কি হলো, তুমি কতটুকু বুঝতে পারলে, এবং সেখান থেকে কী কী সিদ্ধান্ত তুমি নিতে সক্ষম হলে, সেটা তোমার পরীক্ষায় যাচাই করা হয়। প্রশ্নটা সেভাবেই করা হয়। তাহলে আমাদের এই ঘূর্ণন ক্রিয়ার যেটুকু আলোচনা গাণিতিক, সেখানে আমরা দেখতে পেলাম যে পৃথিবীর আহ্নিক গতির কারণে নিজ অক্ষের সাপেক্ষে যে ঘূর্ণন, সেটার দরুন সবসময় জি এর প্রকৃত মান হতে কিছুটা কম মান পাওয়া যাবে, এবং এটা বিষুবীয় অঞ্চলে সবচেয়ে বেশি হ্রাস পায়, মেরু অঞ্চলে এর কোনো প্রভাব নেই। ওকে, তাহলে এই ছিল আমাদের থার্ড ইফেক্ট জি এর। আর চতুর্থ যে ইফেক্টটা রয়েছে সেটা হলো পৃথিবীর আকার, যেটাকে আমরা আসলে কোনো গাণিতিক সমীকরণ বা সে ধরনের কোনো কিছু দিয়ে এখানে ব্যাখ্যায় নিয়ে আসবো না। আমরা শুধু এতটুকুই বলবো যে যেহেতু কেন্দ্র হতে পৃথিবী পৃষ্ঠের সকল অংশের দূরত্ব সমান নয়, আর জি এর মান এটা পৃথিবীর ভরকেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যেহেতু তার মানে পৃথিবীর ভরকেন্দ্র থেকে বিভিন্ন ভূপৃষ্ঠের বিভিন্ন অবস্থানে জি এর মানের ভিন্নতার সৃষ্টি হয়। আর এই ভূপৃষ্ঠের বিভিন্ন অবস্থান বা স্থানের দূরত্বটা ভরকেন্দ্র থেকে ভিন্ন ভিন্ন কেন? পৃথিবীর আকারের কারণে, এটা গঠনগত কারণে হচ্ছে। তাহলে ফোর্থ ফ্যাক্টর হলো পৃথিবীর গঠন বা আকার, এবং সেটার ব্যাখ্যাটা এইভাবে দিতে হবে। তাহলে এই ছিল 4টা ফ্যাক্টর যার উপরে অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর করে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটাকে আমরা যদি সামারাইজ করি, সারমর্মটা আমি একটা লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করি আজকে লেকচার শেষ করব। আমরা যদি পৃথিবীর ভরকেন্দ্র থেকে বিভিন্ন দূরত্বে, বিভিন্ন অবস্থানে বা বিভিন্ন বিন্দুতে জি এর মান নির্ণয় করে তার একটা লেখচিত্র আঁকি, যেখানে এ পাশে এক্স অক্ষে থাকবে ভরকেন্দ্র হতে দূরত্ব, আর ওয়াই অক্ষে থাকবে জি এর মান। তাহলে আমরা এরকম একটা গ্রাফ পাবো, এবং এই গ্রাফের তুমি দেখো যে জি এর মানটা ভরকেন্দ্র থেকে আমরা ভরকেন্দ্র থেকে, অর্থাৎ এই হলো কেন্দ্রে দূরত্ব হলো 0, এরপরে যতই আমরা কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছি ততই জি এর মান বাড়ছে, এবং এখানে জি এর মানের যে পরিবর্তনটা সেটা আমরা দেখতে পাচ্ছি জি দূরত্বের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক না। কিন্তু কেন? কারণ এই যে দূরত্বটা এটা পৃথিবীর ভিতরে অবস্থান করছে, ওই অবস্থান বা বিন্দুটা পৃথিবীর ভিতরে, এবং সেখানে আমরা জি এর মানের পরিবর্তনটা দূরত্বের সমানুপাতিকে দেখি। এবং সেটা কিন্তু আমরা গভীরতা ক্রিয়ায় আলোচনায় দেখেছি যে ওখানে জি ডাবল প্রাইম এটা কি ছিল 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, এরকম একটা ইকুয়েশন তোমরা
পেয়েছো। তো এখানে আর মাইনাস এইচ এটা অ্যাকচুয়ালি কি, এটা হলো ওই ছোট হাতের আর ভরকেন্দ্র হতে দূরত্ব। তো সেখান থেকে তুমি দেখো যে এই যে এই অংশটুকু 4/3 পাই রো জি, এইটুকু তো কনস্ট্যান্ট, অপরিবর্তনশীল। সো জি ডাবল প্রাইম ইজ প্রপোর্শনাল টু আর, ওটাই আমি ওখানে লিখেছি। তাহলে সেকেন্ড ইফেক্ট বলছে, সেটা গাণিতিক বিশ্লেষণ বলছে যে পৃথিবীর অভ্যন্তরে জি এর মানের পরিবর্তনটা এরকম। এরপরে যখন এইভাবে বাড়তে বাড়তে পৃষ্ঠে গিয়ে সর্বোচ্চ হলো, সেই সর্বোচ্চ মানটা কত? সর্বোচ্চ মানটা হলো জিএম বাই আর স্কোয়ার, এটা। এরপরে আমরা যখন ভূপৃষ্ঠ থেকে আরও উচ্চতায় অবস্থান নিচ্ছি, তখন জি এর মান এখন এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে, এবং সেটাও আমরা প্রথম যে সমীকরণ সেখানে বের করেছি। এইচ উচ্চতায় জি এর মানের সমীকরণ কি ছিল? জি ইকুয়ালস টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এভাবে লিখেছিলাম, যেখানে জি এটা আর প্লাস এইচ, এটা কি, এটা হলো আর স্কোয়ার। তাহলে এখানে জিএম তো স্থির, সো জি 1/r স্কোয়ার। তাহলে দেখো এখানে পৃষ্ঠ থেকে যখন আমরা বিভিন্ন উচ্চতায় জি এর মান নির্ণয় করতে যাচ্ছি, তখন এটা জি এর মানটা এইভাবে আচরণ করছে, এবং এইভাবে আমরা এটা যতই যেতে থাকবো ততইভাবে এটা একটা অসীমতক লেখচিত্র হবে। হ্যাঁ, এটা কখনোই এই এক্স অক্ষকে স্পর্শ করবে না বা অসীমে গিয়ে স্পর্শ করবে, এভাবে বলছি। তো এই গ্রাফটাও তোমরা বিভিন্ন বইয়ে পাবা, আছে। তো এখান থেকে তোমার পরবর্তী যে ব্যাখ্যাটা মাথায় নিতে হবে সেটা হলো, ধরো তুমি এই পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় গেলা, তো সেখানে তুমি জি এর মান কত পাবে? সেখানে জি এর মান পাচ্ছ, আমি এই বরাবর গিয়ে গ্রাফে এখানে ছেদ করে, তাহলে এই বরাবর আসলাম, জি এর মান তুমি এইচ উচ্চতায় এত পাচ্ছ। এবার তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যাও, ধরো 10 কিলো উপরে গিয়েছো, এবার 10 কিলো পৃথিবীর গভীরে যাও, তাহলে আমার এ পাশ থেকে আর মাইনাস এইচ এখানে আসবো, একই জায়গায় এখানে আসবো। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে সোজা উপরের দিকে যাই, তাহলে এখানে লেখকে ছেদ করে, তাহলে এই বরাবর আমি এখানে আসলে আমি এইচ গভীরতায় জি এর মান পাচ্ছি এইটা, আর এটা হলো এইচ উচ্চতায়। গ্রাফ বলছে যে আমি ভূপৃষ্ঠ থেকে যদি 10 কিলো উপরে যাই, তাহলে আমি জি এর মান যা পাবো 10 কিলো গভীরে গেলে তা পাবো না। তো এটা কোনো অর্থ দাঁড়ায় না। অর্থ কোথায় দাঁড়ায়? আমরা দেখছি যে পৃষ্ঠ হতে উচ্চতা বা গভীরতা যেখানেই হোক না কেন জি এর মান হ্রাস পাবে। প্রশ্ন হলো যে এই যে হ্রাস পাওয়ার হারটা উচ্চতার সাথে বা গভীরতার সাথে কত হারে জি এর মান হ্রাস পায়, সেটাকে যদি তুমি তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করতে যাও, তাহলে সেই রেটটা সমান কিনা। লেখচিত্র বলছে রেটটা সমান না, কারণ আমি যখন এইচ উচ্চতায় গেলাম তখন আমার জি এর মান এখান থেকে এতটুকু কমেছে, কমে এটা হয়েছে, আর আমি যখন এইচ গভীরতায় গেলাম তখন জি এর মান এতটুকু কমেছে। দুটো সমান না। তো এইটা তোমরা একটু নিজের থেকে বিশ্লেষণ করার চেষ্টা করবা। এই ধরনের বিশ্লেষণধর্মী প্রশ্ন তোমাদের পরীক্ষায় ঘ নম্বরে আসে বা আসবে, যে দুটো হার সমান কিনা, কোনটা বেশি কোনটা কম, বা আমি যদি ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় যাই, 10 কিলোমিটার উপরে যাই, আবার 10 কিলোমিটার গভীরেও যাই, কোন ক্ষেত্রে আমার জি এর মানটা অধিক হ্রাস পাবে, কোন ক্ষেত্রে জি এর মান কম পাবো, আমি বেশি কম পাবো। এই প্রশ্নগুলো তোমরা একটু নিজের থেকে চেষ্টা করবে, আর সেটা চেষ্টা করতে গেলে তোমার যে তাত্ত্বিক ধারণাটা থাকতে হবে সেটা এই লেকচারে রয়েছে। তুমি যদি আজকের আলোচনার যে গাণিতিক বিশ্লেষণগুলো আমি এখানে উপস্থাপন করেছি সেটা বুঝতে পারো, তাহলে আমি এই যে শেষে প্রশ্নগুলো রাখলাম, এই প্রশ্নগুলোর উত্তরও তুমি নিজের থেকেই খুঁজতে পারার সক্ষমতা অর্জন করেছো। এখন সেটা তোমাকে নিজের থেকে করার চেষ্টা করতে হবে। তো এতটুকু বলেই আমি আমার আজকের এই আলোচনা এখানে শেষ করতে চাইছি। তোমরা ভালো থেকো সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।